বৌমার চাপে পড়ে একমাত্র ছেলে তার বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো, কিন্তু 2 মাস যেতে না যেতেই এমন কিছু হলো যাতে করে বৌমা নিজে তার স্বামীকে অনুরোধ করলো শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসার জন্য। কেনই বা তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল তার বৌমা, আর কেনই বা একদিন তড়িঘড়ি করে তাকে আবার বাড়িতে নিয়ে এলো, সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। 7 বছরের একটি ছোট্ট মেয়ে পিকু জানালার ধারে বসে বসে ভাবছে তার ঠাকুমার কথা। এখন রাত 8:30। এই সময় তার খুব একা লাগছে। বাবাও এখনো ফেরেনি, কারণ তার বাবা আজকাল অফিস থেকে ফেরার পথে ক্লাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরে আসে। আর মা এখন রাতের খাবার বানানোর জন্য ব্যস্ত। অবশ্য রান্না বান্না হয়ে গেলে মা আবার তার ফোন নিয়ে বসবে। ফোন করে তার বাবা মা বা অন্য কারো সাথে গল্প করবে, অথবা ফেসবুক খুলে তাতে মগ্ন হয়ে পড়বে। পিকুর পড়াশোনা হোমওয়ার্ক হয়ে গেলে এই সময়টা একেবারেই ফাঁকা। এই সময়টাতে সে ঠাম্মার সাথে সময় কাটাতো। যখন বলতো, ঠাম্মা ঠাম্মা দেখো তো চাঁদটা কত সুন্দর, অথবা এত সুন্দর চাঁদের মাঝখানে এমন কালো কালো দাগ কেন, ঠাম্মা তাকে সুন্দর একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিত চাঁদের গায়ে কেন কলঙ্কের দাগ আছে। ঠাকুমা তাকে বলতো, তবে এটা কিন্তু গল্প, বড় হয়ে তুমি বইতে পড়বে এর আসল কারণ, শুধু চাঁদ নিয়ে নয়। ঠাকুমা তাকে নানা ধরনের গল্প শোনাতো। কোথাও খেলতে গিয়ে ব্যথা লেগেছে শুনলে সেখানে মলম লাগিয়ে হালকা করে মালিশ করে দিত। দৌড়ঝাঁপ করে পায়ে ব্যথা হয়েছে বুঝলে পায়ে তেল দিয়ে দিত, পা টিপে দিত, তার সাথে হাসতো, খেলতো, খুশিতে জড়িয়ে ধরতো। পিকুর এখন ঠাম্মার কথা মনে পড়ছে আর বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। কিছুদিন হলো পিকুর বাবা যেন ঠাম্মাকে কোথায় রেখে এসেছে। পিকু জিজ্ঞেস করলেই বলে, তোমার ঠাম্মা এখন অনেক দূরে আছে, সে এখন আসতে পারবে না। পিকু তাই ব্যথিত মন নিয়ে মায়ের কাছে গেল। বলল, মা, ঠাম্মা কবে বাড়ি ফিরে আসবে? রান্না করতে ব্যস্ত থাকা তার মা বিরক্ত হয়ে বলল, একই কথা নিয়ে বারবার জ্বালাস না তো, যা ওই ঘরে গিয়ে খেলা কর। পিকু কাঁদো কাঁদো হয়ে বলল, একা একা কি খেলা যায় নাকি? কিন্তু মায়ের তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই দেখে আবার ফিরে এসে বসল। এদিকে বৃদ্ধাশ্রমে বসে বসে পিকুর ঠাকুমা মনোরমা দেবী তার ছোট্ট নাতনিটার কথাই ভাবছেন। আজ প্রায় 2 মাস হতে চলল তার ছেলে বৌমা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। বৃদ্ধাশ্রমে থাকা যতটা না কষ্টকর, তার চেয়ে অনেক বেশি কষ্টকর তার ছোট্ট দিদিভাইকে কাছে না পাওয়া। একমাত্র ছেলে বাপনের জন্য তার কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটা তাকে এতটা বিদ্ধ করতে পারছে না, কারণ তার ছেলেই তো তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। হতে পারে বৌমার চাপেই হয়তো ছেলেটা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, কিন্তু সেও তো এটা মেনে নিয়েছে। সেও তো বৌমাকে বোঝাতে পারেনি, অথবা তাকে মুখের উপর বলতে পারেনি যে না, এটা সম্ভব নয়। তোমাকে যেমন বিয়ে করে এনেছি, তোমার প্রতি যেমন দায়িত্ব কর্তব্য আছে, তেমনি মাও আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে মানুষ করেছে। আজ বাবার অবর্তমানে মায়ের মনের অবস্থা এমনিতেই শূন্যতায় ভরা, তার উপরে আবার আমি যদি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে তার প্রতি অবিচার করা হবে। ছেলে এসব কথা হয়তো বৌমাকে বলেনি, আর যদি কিছু বলেও থাকে তাতে করে বৌমার মন গলেনি বা তার মনের পরিবর্তন হয়নি। তা যদি হতো তাহলে আজ তাকে বৃদ্ধাশ্রমের ভাত খেতে হতো না। ছেলের ওপর তাই কিছুটা অভিমান হলো, রাগ হলো, কিন্তু নাতনির জন্য বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনোরমা দেবীর একমাত্র ছেলে বাপন তার স্ত্রী মনিকার চাপে পড়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বাপনের মন চায়নি, কিন্তু স্ত্রীর সাথে অশান্তির কথা ভেবে সে বাধ্য হয়েছে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। প্রথম দিকে নিজেকে বুঝিয়েছিল সময় বদলেছে, মাকে ভালো জায়গায় রাখা হয়েছে, কিন্তু এখন তার মনে হচ্ছে তার খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। সেও তো মনিকাকে বলতে পারত, তোমার এই অন্যায় আবদার আমি মানতে পারছি না। মনিকার উপর বাপনের তাই অনেক সময় খুব রাগ হয়, আর সেই রাগবশত
এদিক ওদিক কিছু বলে বসলেই হয়ে যায় তুলকালাম কাণ্ড। মনিকা তাকে ছেড়ে কথা বলে না। বাপন তাই অফিস থেকে ফেরার পর সে আর সোজা বাড়ি যায় না, ক্লাবে যায়, পত্রিকা পড়ে, কিছুক্ষণ আড্ডা দেয়। সে জানে আগে বাড়ি ফিরলেই মনিকার সাথে কথায় কথায় ঝগড়া অশান্তি শুরু হয়ে যেতে পারে। তার চেয়ে দেরি করে বাড়ি ঢুকলে ঝগড়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। একদিন ক্লাবের এক বন্ধু সুমন জিজ্ঞেস করল, তোর মা কেমন আছে? বাপন মাথা নিচু করে বলল, ভালো আছে। কিন্তু তার বুকের ভেতর থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বৌমা মনিকা তার স্বামী বাপনকে চাপ দিয়ে শাশুড়িমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। তার মতে শাশুড়িমা সেকেলে মানুষ, এখনকার সময়ের জন্য মানানসই নয়, তাই তার সাথে ঠিকমতো বনিবনা হয় না। মেয়েটাও তার কাছে থেকে থেকে প্রাচীনপন্থী মনোভাব তৈরি হচ্ছে। তাছাড়া তাদের ছোট্ট বাড়িতে দুটি মাত্র শোবার ঘর, একটাতে তারা থাকে আর একটাতে শাশুড়িমা। এখন সুমনা ম্যাডাম পিকুকে পড়াতে এলে খুব অসুবিধা হয়, এখানে ওখানে পড়াতে বসতে দিতে হয়। পিকুর পড়াশোনার জন্য আলাদা একটা ঘর হলে বেশ ভালো হতো। শুধু তাই নয়, বাড়িতে আলাদা ঘর নেই বলে মনিকা তার বাবা মাকে তার বাড়িতে আসতে বলতে পারে না। এই সমস্ত কারণে মনিকা জেদ করেই স্বামীর ওপর চাপ সৃষ্টি করে তার শাশুড়িমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। শাশুড়িমাকে বিদায় করে যেন সে হাঁপ ছেড়ে বেঁচেছে, তাই তার মনের মধ্যে অবশ্য কোনো আফসোস নেই। কিন্তু যত দিন এগোতে থাকলো পিকুর মন ততই অধৈর্য হয়ে যেতে থাকলো। সে ভেবেছিল তার ঠাম্মা কয়েকদিন পর বাড়ি ফিরে আসবে, কারণ ঠাম্মা মাঝে মধ্যে তার বোনের বাড়ি, মাস্তুতো দাদার বাড়ি যায়, কয়েকদিন থেকে আবার চলে আসে। কিন্তু এখন অনেক দিন হয়ে গেল, অথচ আসছে না দেখে তার চিন্তা বেড়ে গেল। ঠাম্মার জন্য মন খারাপ হতে শুরু হলো। সারাদিনে অনেকবার ঠাম্মার কথা মনে পড়লেও সন্ধ্যের পরে আরো বেশি মন খারাপ করতে থাকলো। ঠাম্মির সাথে কাটানো মুহূর্তগুলো যখন মনে পড়ত তার মনটা কেঁদে উঠত। একদিন পিকুর শরীর খারাপ করলো, সে জ্বরের মধ্যে ভুল বকতে শুরু করলো। জ্বরের ঘোরে সে ঠাকুমার কথাই বলতে থাকলো। 3-4 দিন পরে জ্বর ঠিক হয়ে গেলেও পিকুর শরীর স্বাভাবিক হচ্ছে না। সে সব সময় মনমরা হয়ে বসে আছে, তার মুখে হাসি নেই, প্রাণবন্ত ভাব নেই। পিকুর বাবা মা তাই পিকুকে বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু দেখে ওষুধ দিলেন, কিছু টেস্ট করতে দিলেন, তারপর 5 দিন পর আবার যেতে বললেন। সমস্ত টেস্ট রিপোর্ট করিয়ে নিয়ে 5 দিন পর পিকুর বাবা মা আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু দেখলেন সমস্ত রিপোর্ট একদম ঠিক আছে, কিন্তু পিকুর তেমন কোনো উন্নতি হয়নি। ডাক্তারবাবু পিকুকে ভালো করে দেখে বললেন, আপনার মেয়ের অসুখটা শরীরের নয়, মনের। ওর মনের মধ্যে গভীর শূন্যতা কাজ করছে, ওর মধ্যে মানসিক অবসাদ জন্ম নিচ্ছে। এখনই কিছু না করলে পরিণতি খারাপ হতে পারে। কিন্তু এরকম হলো কিভাবে? ও কি মানসিক কোনো আঘাত পেয়েছে? বাপন এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমার মা বৃদ্ধাশ্রমে আছেন, ওকে খুব ভালোবাসতেন, ওরও সবচেয়ে কাছের মানুষ আমার মা। ও জ্বরের ঘোরে শুধু মাকেই খুঁজছে। জ্বরের মধ্যে ভুল বকার কথাটা বলতেই ডাক্তারবাবু সমস্ত কিছু বুঝতে পারলেন। ডাক্তারবাবু বললেন, আপনার মেয়ের কাছে আপনার মাকে নিয়ে আসুন, দেখুন আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। অন্য আর কিছু বিকল্প ভাবতে যাবেন না, তাতে আপনার মেয়ের ক্ষতি হতে পারে। বাপনের ইচ্ছা হলো এক্ষুনি গিয়ে মাকে বাড়িতে নিয়ে আসে, এতে করে তার মা আর মেয়ে দুজনেরই ভালো হবে, সেও নিশ্চিন্ত হবে। কিন্তু বাপনের মনে হলো মাকে জোর করে বাড়ি নিয়ে এলে মনিকা তো আবার অশান্তি করতে পারে। তাই বাপন চাইল মনিকা নিজের মুখে বলুক মাকে আনার জন্য। মনিকা মেয়েকে অনেক সময় ক্যাঁকঝ্যাঁক করলেও সেও পিকুকে খুব ভালোবাসে, হাজার হোক নিজের মেয়ে বলে কথা। তাই বুকে পাথর চাপা দিয়ে বাপন অপেক্ষা করতে থাকলো মনিকার মুখ থেকে ওই কথাটা শোনার জন্য। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো তার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। ঈশ্বর যেন বাপনের কথা শুনতে পেলেন। তাই সেদিন রাতেই পিকুর আবার জ্বর এলো। রাত তখন প্রায় 12টা। পিকুর শরীর আবার গরম। মনিকা মেয়ের কপালে হাত দিয়ে আঁতকে উঠল।
সে মেয়ের কপালে জলপটি দিতে শুরু করলো। বাপনেরও ঘুম ভেঙে গেল। মনিকা বলল, জ্বরের ওষুধটা দাও, কিছু খাইয়ে ওষুধটা খাইয়ে দি। আবার জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওষুধটা খাইয়ে মনিকা মেয়ের মাথায় জলপটি দিচ্ছে। এমন সময় জ্বরের ঘোরে পিকু বলতে থাকলো, ঠাম্মা, ঠাম্মা তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? আমি তোমার জন্য কত কেঁদেছি, বাবা মাকে জিজ্ঞেস করেছি, ওরা আমাকে কিছুতেই বলেনি। আমার বাবা মা দুজনেই পচা বাবা মা। ওরা আমাকে গল্প বলে না, আমার সাথে খেলা করে না। ঠাম্মি, আজ কিন্তু তোমাকে সেই মধুসূদনদার গল্পটা আমাকে বলতেই হবে। ঠাম্মি, ঠাম্মি, আমার পিঠটা একটু চুলকে দাও তো। এই যে, এই দিকটা, এই দিকটা। এই বলে পিকু জ্বরের ঘোরেই হাতটা দিয়ে তার পিঠের দিকটা দেখাতে থাকলো। মনিকা আর থাকতে পারল না মেয়ের এমন কথা আর পাগলামি দেখে। ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, তুমি কি বাবা হয়ে চুপচাপ বসে থাকবে? তুমি কি কিচ্ছু করবে না? বাপন বলল, আমার এক মাকে তো আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। এখন আমার আরেক মা, আমার এই ছোট্ট মেয়ে পিকু কষ্ট পাচ্ছে তার জন্য, অথচ আমার কিছু করার নেই। আমার তো হাত পা বাঁধা, কি করব আমি? মনিকা বলল, কি করব মানে? তুমি মাকে আবার বাড়িতে নিয়ে আসবে। আমাদের জন্য না হলেও পিকুর জন্য তাকে বাড়ি আসতেই হবে। কিন্তু মনিকা, মা বাড়িতে এলে তুমি তার সাথে আবার তো অশান্তি করবে, আবার তো তোমার ঘর কম পড়বে, তখন কি হবে? মনিকা কাঁদতে কাঁদতে বলল, না গো না, আমার খুব ভুল হয়ে গেছে। তুমি মাকে বাড়িতে নিয়ে এসো। আমি আর কোনো দিন ঝগড়া অশান্তি করব না। আমি আধুনিকতার বশে উচ্চাকাঙ্ক্ষের জন্য নিজের মেয়ের মনের খোঁজ রাখতে পারিনি। নিজের মাতৃসম শাশুড়ি মাকে যোগ্য সম্মান দিইনি। তুমি কালই মাকে বাড়ি নিয়ে এসো। পরদিন সকালে বাপন একটা গাড়ি ভাড়া করে মাকে আনতে গেল। বৃদ্ধাশ্রমে পৌঁছে দায়িত্বে থাকা মাঝবয়সী ভদ্রলোককে বলল, মাকে বাড়িতে নিয়ে আসার কথা। তারা মনোরমা দেবীকে ডেকে দিলেন। মনোরমা দেবী এসে উস্কো খুস্কো ভাবে বাপনকে বসে থাকতে দেখে চমকে উঠলেন। বললেন, তুই? বাপন বলল, হ্যাঁ মা, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। চলো, আমার সাথে বাড়ি চলো। তোমার নাতনি তোমাকে ছাড়া থাকতে পারছে না, আর তোমার ছেলে, সেও তোমার জন্য প্রতিটা দিন কষ্ট পেয়েছে। পিকু এখন জ্বরের ঘোরে তোমার জন্য ভুল বকছে। মনোরমা দেবী চমকে উঠে বললেন, সে কি বাবা, তাহলে চল, এখনই বাড়ি চল। কিন্তু বাবা, একটা শর্ত, দিদি ভাইয়ের শরীর ঠিক হয়ে গেলে আবার আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যেতে হবে। বাপন বলল, কেন মা, কেন তুমি এমন কথা বলছো? মনোরমা দেবী বললেন, বলছি এজন্য যে তুই আর দিদি ভাই চাইলেও বৌমা হয়তো চাই না আমি বাড়িতে থাকি। না মা, না, সে এখন তার ভুল বুঝতে পেরেছে। আমি বলার আগেই মনিকাই আমাকে পাঠিয়েছে তোমাকে বাড়ি নিয়ে যেতে, তাই সে তোমার আর কোনো অসম্মান করবে না। আর যদি কখনো করেও, তাহলে সরাসরি প্রতিবাদ করব আমি। তবু তোমাকে আমি আর বৃদ্ধাশ্রমে আসতে দেব না। চলো মা, বাড়ি চলো। এই 2 মাসে তোমাকে এখানে রেখে আমি যে পাপ করেছি, তোমার সেবা যত্ন করে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মনোরমা দেবীর চোখে অশ্রু। ছেলের হাত ধরে বললেন, চল বাবা, বাড়ি চল। তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গাড়িতে যেতে যেতে ছেলের কাছ থেকে শুনলেন নাতনির শরীর খারাপের সমস্ত কথা। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌঁছে গেলেন। বাড়িতে পিকু খাটে শুয়ে আছে। সে ঘুমিয়ে না থাকলেও চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ ঘরের দরজায় চেনা কাশির শব্দ। পিকু চমকে ওঠে, চোখ খুলে যায়। দরজায় ঠাকুমাকে দেখে বলে ওঠে, ঠাম্মি তুমি? মনোরমা দেবী ছুটে এসে নাতনিকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, আমি চলে এসেছি দিদি ভাই, আর কোথাও যাব না। জ্বরের মধ্যে অতি কষ্টেও পিকুর মুখে সেই হারিয়ে যাওয়া পরিচিত হাসি ফুটে উঠল। সে দুহাত দিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে ঠাকুমার কাঁধে মাথা রাখল। আনন্দে মনোরমা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আধুনিকতাকে ভর করে বাঁচতে শেখা মনিকা ও বাপন দেখল
প্রাচীনপন্থী ও নতুনপন্থী দুটি মানুষের এক অপূর্ব সুন্দর মহামিলন। দুজনেই যেন কত খুশি। তারপর থেকে মনিকা অনেক বদলে গেছে। সে শাশুড়িমাকে যত্ন করে, তার সাথে গল্প করে, মাঝে মধ্যে তার পছন্দের রান্না করে দেয়। সে মেয়েকেও সময় দেয়। পিকু এখন আগের মতোই হাসি খুশি, প্রাণবন্ত। ঠাকুমার সাথে খেলতে খেলতে বা গল্প শুনতে শুনতে কখনো কখনো ছোট্ট পিকু এবং মনোরমা দেবী দুজনেই খিলখিল করে হেসে ওঠে। বৌমা মনিকা তাদের দুজনের হাসি ভরা মুখ দেখে মনে মনে বলে, সব সময় অতি আধুনিক হওয়া ভালো নয়। ভালোবাসা আর সম্মানের কোনো বিকল্প নেই। সে বুঝতে পারে আধুনিকতার মোড়কে মেকি আভিজাত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে মায়া, মমতা ও ভালোবাসার বন্ধনে হাসি খুশি ভাবে প্রাণ খুলে বেঁচে থাকাটা অনেক বেশি সুখের, অনেক বেশি আনন্দের। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।